পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। অরুর রুষ্ট কণ্ঠে জিনিয়ার বক্ষ পিঞ্জরা ছাপ করে উঠল। একটু বেশি রেগে গেছে অরু। জিনিয়া বসা থেকে উঠে নিঃশব্দে গট গট পায়ে ফেলে হুড়মুড় করে বেরিয়ে গেল রুম থেকে। অরু নিশ্চিন্তে বেঘরে ঘুমাচ্ছে। আরামদায়ক শয্যায় শুয়ে এসির বাতাসে তুলতুলে বালিশে মাথা গুজে গভীর ঘুমে আচ্ছন্ন সে। এমত অবস্থায় অরুর ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। অরু বিছানায় হাতাতে হাতাতে ফোন রিসিভ করে কানে তুলে অপাশ থেকে কোনো কিছু বলার আগেই বলে উঠল, হ্যালো, কে বলছেন? অরুর ঘুম ঘুম কণ্ঠ শেহজাদের কানে বাজতেই শেহজাদের কপালে মোটা ভাঁজ পড়ল। অদ্ভুত তো, এই মেয়ে এই অসময় ঘুমাচ্ছে কেন? শেহজাদের মস্তিষ্কে হাজারো চিন্তারা এসে ভর করল। শেহজাদ তার সব চিন্তার ইতি টেনে স্বাভাবিক ভঙ্গিতে শুধল। এই অসময়ে ঘুমাচ্ছিস কেন? অরু জ্ঞানহীন হুঁশ হারিয়ে বেহুশের মতো ঘুমাচ্ছে। তবে শেহজাদের বলা কথাটা তার কর্ণ অবধি ঠিকই পৌঁছেছে। অরু অচেতনের মতো অবস্থা এক নাগারে অসংখ্য অভিযোগের লিস্ট ধরিয়ে দিল শেহজাদের হাতে। আর বলবেন না দুঃখের কথা, আমি কাকে বোঝাই জানেন? গত পরশু এক রাক্ষস আমার দুই হাতের এত বিশ্রী অবস্থা করেছে যে আমার হাত থেকে অনেক রক্তপাত হয়েছিল। রক্তের সাথে আমার শরীর থেকে অনেক ভিটামিন, প্রোটিন, হিমোগ্লোবিন চলে গেছে। এখন অসংখ্য ভিটামিন, হিমোগ্লোবিন, প্রোটিনের ঘাটতি হওয়ার কারণে সকাল থেকে ঝিমিয়ে ঝিমিয়ে কাটাচ্ছি। অরু নালিশের লিস্ট যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। শেহজাদ ঠায় কিছু কথা শুনে রইল। তবু এই মেয়ের মুখ ননস্টপ চলছে, থামার নাম নিচ্ছে না। এইদিকে অরুর বলা বাক্যের সাথে সাথে শেহজাদের রাগ তর তর করে বাড়ছে। সর্বশেষে শেহজাদ এক হাত মুষ্টিবদ্ধ করে ধমকে উঠল, ইডিয়ট, মাথা ঠিক আছে তোর? এক্ষুনি তোর ননস্টপ রেডিওটা বন্ধ কর। শেহজাদের বলা প্রত্যেকটা শব্দে রাগ উপচে পড়ছে। অবচেতন অরু এটা যেন খেয়ালই করেনি। উল্টো শেহজাদকে আড়ান ভেবে ব্যথাতুর কণ্ঠে বলে, ওফো, আই ফিল ইয়োর পেইন ব্রো। সিঙ্গেল লাইফের কষ্টটা আমার থেকে ভালো হয়তো আর কেউ বুঝতে পারবে না। বউ থেকেও বউকে কাছে না পাওয়ার যে বেদনা, সব বুঝি আমি। অরু তরফ থেকে এহেন কথা আসার পর শেহজাদের হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য থমকে গেল। এই মেয়ে এসব কি বলছে? কে ভেবে কাকে কি বলছে? তবে আশ্চর্যের বিষয় হলো শেহজাদ একটু রাগলো না অরুর কথায়। সে রেগে যাওয়ার বদলে হিসিয়ে বলল, কাম অন সুইটহার্ট, চলো তাহলে আমরা এক হয়ে যাই। এমন প্রেমমূলক কথা কর্ণগোচর হতে এক লাফে শোয়া থেকে উঠে বসলো অরু। চোখ দুটো খিচে বন্ধ করে নিল পরক্ষণে। নিজেকে ধাতস্থ করে শুকনো ঠোক গিলে বলে, আরে আপনি ভুল বুঝছেন আরান ভাইয়া, আমি আনিসা আপু নয়তো, আমি আরোরা। কথাটা রসিকতার মনে হলো শেহজাদের কাছে এসে কখন বলল ও আরোরা নয়। তাই সে কাট কাট স্পষ্ট কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি তুমি আরোরা নও? শেহজাদের পক্ষ থেকে এমন গাছাড়া জবাব আসতে অরু চিন্তিত হয়ে পড়লো। ব্যাপারটা বজ্র খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে এটা আরন ভাই নয়, এটা অন্য কেউ। সর্বনাশ, অপরিচিত লোক এত ফ্রি মাইন্ড নিয়ে কথা কিভাবে বলছে? আরে লোকটা নামও জানে দেখছি। লোকটা কে? কি তার আসল পরিচয়? এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে অরু চিন্তাগ্রস্তের মতো প্রশ্নটা ছুঁড়েই ফোনের অপর প্রান্তের ব্যক্তির নিকট। এই আপনি কে? আজ শেহজাদের মেজাজ শান্ত থাকায় সে অরুর কথাগুলো তেমন সিরিয়াসভাবে নেয়নি। রেজওয়ান তালুকদারের খোঁজ পেয়ে শেহজাদ আজ বেশ আনন্দিত। সেই কারণে বোধহয় অরু আজ শেহজাদের রাম ধমক থেকে রেহাই পেয়েছে। এই মেয়ে আরান ভেবে এতক্ষণ ধরে উটকো উটকো কথা বলছিল। অরুর কথার পিঠে শেহজাদ চেহারা আদলে গভীর ভাব এনে শান্ত কণ্ঠে হুমকি স্বরূপ বলল, তোর লাইফের আগামী বিপদ সংকেত। ফোনের অপর পাশ থেকে এরকম ভাষ্য ভেসে আসতে অরু খট করে লাইনটা কেটে দিল। কণ্ঠে শান্ত কিন্তু কথার মাঝে আটকে আছে গভীর হুঁশিয়ারি। ওর হৃৎপিণ্ড অনিয়ন্ত্রিতভাবে বিট করছে। অরু সূক্ষ্ম দৃষ্টিতে একবার মুঠোফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করে নিল। নাম্বারটা চোখে পড়তে অরু অনিয়ন্ত্রিতভাবে বিট করা হৃৎপিণ্ড ফের ধরাস করে উঠল। নাম্বারটা অরু চিনে। এটা তো ওই দিন তিন্নির ফোনের নাম্বারটা, যে নাম্বারে কল দিয়ে ওর উল্টোপাল্টা কথা বলেছিল। অরুর মস্তিষ্কে এটা আসতে ভাবনার বিপর অরু
অস্পষ্ট স্বরে বলল। শেষমেশ অজানা লোকটা আমার নাম্বার কালেক্ট করে ফেললো। বৃষ্টি যেন আজ থামার নামই নিচ্ছে না। এক নাগাড়ে একাধারে দুপুরের পর থেকে প্রচণ্ড বেগে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, যেন থামার কোনো ইচ্ছেই নেই। চারিদিকে অন্ধকার, প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে আছে। বাইরে একটা কাক পক্ষীরও সাড়া নেই। চারিদিকে যেন প্রকৃতির অভিমানী সুর ভেসে বেড়াচ্ছে। রুক্ষ খড়খড়ে প্রকৃতি আজ বর্ষণের মৃদঙ্গ ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে। এই বৃষ্টির মাঝে রাস্তার একপাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অরু। এক হাতে ছাতা তো অন্য হাতে কিছু শপিং এর ব্যাগ। তার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে রয়েছে বিরক্তির লেশ। অতিষ্ঠ ভঙ্গিতে কিছুক্ষণ এইদিক ওইদিক পায়চারি করে ফের স্বস্থানে এসে দাঁড়ালো। দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে কিছু একটা বলে হাত উঁচে ব্যাগগুলো একটিবার দেখে নিল। বিকেলের দিকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিল অরু। তখন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার উপক্রম হয়নি। আজ অরু বাড়ির গাড়িও নিয়ে আসেনি। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাড়ি ফেরার সময় বাঁধল বিপত্তি। হুট করে তুমুল বর্ষণ শুরু হওয়ায় অরু বৃষ্টির মাঝে আটকে রয়েছে। এতক্ষণে একটা গাড়ির দেখাও মেলেনি যে সই সালামতে বাড়ি ফিরে যাবে। অরু এক পলক হ্যান্ড ওয়াচের টাইম দেখে নিল। এখন ঘড়ির কাঁটা 6টার দিকে টিকটিক করে ঘুরছে। এমন সময় রাস্তা দিয়ে ভো ভো আওয়াজে একটা গাড়ি দ্রুত বেগে চলে গেল, কিন্তু যাওয়ার সময় গাড়ির চাকা আর রাস্তার ঘর্ষণে কাদা এসে লাগলো অরুর কাপড়ে। যাওয়ার গতিতে গাড়িটি ভ্যানিশ হয়ে যাওয়ায় অরু চিৎকার করার অবধি সুযোগ পেল না। গাড়িটির দৃষ্টি কিনারা থেকে চলে যেতে অরু চেঁচিয়ে উঠল, এই বাস্টার্ড দাঁড়া, চোখ কি কানা নাকি তোর? রাস্তায় দেখিসনি মানুষ আছে নাকি? রাস্তাটাকে কিনে নিয়েছিস তুই? কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কিছুর কারণে যেমনি কাহিনী মোড় ঘুরে যায়, ঠিক তেমনি সেকেন্ডের মাঝে ক্লাইম্যাক্স পাল্টে গাড়িটা আবারও উল্টো দিকে ঘুরে আসছে। এটা দেখে ওর মুখটা হাঁ হয়ে এলো। এটা তো একটু আগের গাড়িটা। এখন ওর মাথায় একটাই কথা আসছে, পাগল নাকি কেউ? চটকানি খেতে নিজেই চলে এসেছে। গাড়িটা অরুর ঠিক সামনে এসে থামলো দ্রুত দ্রুত গতিতে। গাড়িটি সামনে এসে থামতেই উড়ো হাওয়া অরুর পরনে ওনাটা শূন্যে বিচরণ করছে। অরু ওনাটা সামলে নিজেকে ধাতস্থ করে গাড়ির ব্যাক সাইডের উইন্ডোতে করা নেড়ে বলল, এই যে। অরুর বলা বাক্য সম্পূর্ণ হওয়ার আগে উইন্ডোটা ওপেন হয়ে গেল। উইন্ডো ওপেন হতে পরিচিত প্রতিবিম্বে অরুর নজর কাড়ল। সে তীর্যক দৃষ্টি বড্ড চেনা অরুর। সহসা সেজাদের দর্শন পেয়ে বাকরুদ্ধ অরু একটু হাসার চেষ্টা করে বলে, আরে আপনি? আমি তো ভেবেছিলাম অন্য কেউ। অরুকে দেখা মাত্র শ্বেতের মস্তিষ্কে দুপুরে ঘটনাটা নাড়া দিয়ে উঠল। অমনি সেজাদের চেহারায় ঘনিয়ে এলো ঘোর অন্ধকার। সেজাদ অরুর আগাগোড়া পরক করে তিক্ত ভাষে শুধল, তোর কি ঘর বাড়ি নেই? যখন দেখি রাস্তায় থাকিস, নাকি এই রাস্তাটাকে নিজের ঘর বাড়ি ভাবতে শুরু করেছিস? সেজাদের কথা অরুর গা পিত্তি জ্বলে উঠল। এই লোক দেখছি একটু সুযোগও ছাড়ে না অপমান করার। সেজাদের কথা ঘোর প্রতিবাদ করে অরু বলল, আজব, আমার ঘর বাড়ি কেন থাকবে না? আমার ঘরও আছে, বাড়িও আছে। আমি রাস্তায় কেন থাকতে যাব? শুনুন, কিছু দরকারি জিনিসপত্র কিনতে এসেছিলাম। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে একটা গাড়ি নেই রাস্তায়, আর আজকে ড্রাইভার না থাকায় গাড়ি নিয়ে আসিনি আমি। এতক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করছি আমি। না হলে আপনিও আমায় দেখতেন নাকি রাস্তায়? এত লম্বা আদেশ করার মতো করে বলে। গাড়িতে উঠ। অরু কখনো সেজাদের গাড়িতে উঠবে না, যাই হোক না কেন। ওই দিন মুসিবতে পড়ে বাইকে উঠেছিল, তাও কত কত কাহিনী হয়েছিল। এত কিছুর মাঝে অরুর মনে পড়লো সে সেজাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ইস, ব্যাপারটা একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কে জানে লোকটা কি ভাবছে। এতদিন হয়ে গেল কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই। অরু নিঃশব্দে নিজের হাতের ব্যাগগুলো রাস্তার ওপর রেখে হাতের ব্যাগে হাতিয়ে দেখলো তার ব্যাগে তেমন টাকা নেই। সব টাকা গুনলে পাওনা টাকার অর্ধেকও হবে না। শপিং করতে সব টাকা খরচ করে ফেলেছে। অরু যখন নিজের কাজ করতে ব্যস্ত ছিল, তখন সুযোগটা কাজে লাগিয়ে ড্রাইভিং সিট থেকে রিক নেমে ব্যাগগুলো গাড়ির ব্যাক সাইডে গিয়ে রাখলো। অরু সেজাদের গাড়িতে না ওঠার বাহানায় হাসি মুখে একটা লাভ ক্ষতির লিস্ট ধরিয়ে দিল সেজাদের হাতে, যেন তাকে এখানে লাভ লসের হিসেব করতে বলা হয়েছে। এই না না না, তার কোনো দরকার নেই। একটু লজিক্যালি ভাবেন।
এখন আমার কাপড় কাদা লাগার কারণে নোংরা হয়ে আছে। এই অবস্থায় যদি আমি আপনার এত দামি গাড়িতে উঠি, তাহলে আপনার গাড়িও নোংরা হয়ে যাবে। গাড়ি পরিষ্কার করতে এক্সট্রা খরচ। তার চেয়ে বরং থাক, আমি একটা গাড়ি করে চলে যাব। অরুকে এভাবে একাধারে কথা বলতে দেখে শেহজাদ ফের দুপুরের কথা মনে পড়ে গেল। মেয়েটা দুপুরও এভাবে বেকুবের মতো কথা বলেছিল। যদিও শেহজাদ জানে অরু তাকে চিনতে পারেনি। শেহজাদ মূলত অরুর সাথে মাইন্ড গেম খেলতেই চায়, তাই এখনো নিজের পরিচয় হাইড করে রেখেছে। শেহজাদ দেখতে চায় অরু মন মানসিকতা কেমন। এই মুহূর্তে অরু এমনভাবে কথা বলছে যেন মুখে কই ফুটেছে, অসহ্য। শেহজাদ অরুর পানে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে রাজবাড়ি আওয়াজে বলে, তোর নোংরা ব্যাগ যখন আমার গাড়ি বহন করতে পারবে তখন তোকেও বহন করতে পারবে। ননস্টপ রেডিওটা বন্ধ করে চুপচাপ গাড়িতে উঠে বস। শেহজাদের মুখে ননস্টপ রেডিও নামটা শোনা মাত্র হঠাৎ করে অরুর মনে পড়ে গেল দুপুরে অজানা অপরিচিত লোকটার কথা। অরুর অবচেতন মস্তিষ্কে বলে উঠল, অরু লোকটা শেহজাদের মতো করে কথাটা বলেছিল। কোথাও এমন নয় তো লোকটা শেহজাদ? ফের অরুর মন বলে উঠল, এটা কখনোই হতে পারে না অরু। শেহজাদের চরিত্র এতটাও খারাপ নয়। সে কেন তোকে এমন কথা বলতে যাবে? পরক্ষণেই শেহজাদের কথার মানে বুঝতে পেরে চকিত হয়ে তাকালো অরু। অদ্ভুত, ব্যাগগুলো গাড়িতে কিভাবে গেল? অতঃপর রিকের দর্শন পেয়ে বুঝল, সে যখন কথা বলতে ব্যস্ত ছিল তখন রিক হয়তো গাড়িতে ব্যাগগুলো তুলেছে। অরু কোনো উপায় না পেয়ে ছাতা বন্ধ করে ফ্রন্ট সিটে গিয়ে বসলো। অরু ফ্রন্ট সিটে গিয়ে বসার পরপর শেহজাদ ব্যাক সাইডের ডোর ওপেন করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিক হাতে ছাতা নিয়ে উল্টো রাস্তার দিকে হাঁটা ধরল। ড্রাইভিং সিটে বসে শেহজাদ গাড়ি স্টার্ট দিয়ে দিল। অরুর কাছে সম্পূর্ণ ব্যাপারটা আজগুবি ঠেকল। শেহজাদের কর্মকাণ্ড অরুর মাথা ঠিক তেমন ঢুকে না। এর আগের বারও শেহজাদ এমনটাই করেছিল। এসব ভাবতে ভাবতে অরুর মস্তিষ্কে একটা প্রশ্ন নিজ থেকে এসে ধরা দিল। তাই এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে অরু সেই অদ্ভুত প্রশ্নটি করেই বসল। শুনেছি আপনি নাকি 8 বছর ধরে আমেরিকায় বসবাসরত ছিলেন। আপনি নিশ্চয়ই ওখানে এত দিনে বিয়ে শাদী করে ফেলেছেন। অরুর বলা কথাটা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই আকস্মিক ব্রেক কষল শেহজাদ। হঠাৎ করে গাড়ি থেমে যাওয়াতে অরু প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। অরুর মস্তিষ্কে এখন একটাই প্রশ্ন উকি দিচ্ছে, ভাগ্যিস সিটবেল্টটা লাগানো ছিল, নাহলে আজ কি হতো? এই সাইকোলজির খপ্পরে পড়ে নাক মুখ ফাটিয়ে বাড়ি ফিরতে হতো। এমন উদ্ভট প্রশ্ন শুনে শেহজাদ পাশ ফিরে অরুর দিকে ফিরে কুচকে তাকালো। শেহজাদের এমন চাহনি দেখে অরু একটু থতমতই খেলো। অতঃপর নিজের মধ্যে সর্বোচ্চ আত্মবিশ্বাস এনে বলল, দেখুন, আপনি নিঃসন্দেহে বলতে পারেন আমায়। আমি কাউকে বলবো না। আমেরিকায় নিশ্চয়ই আমার ভাবি আর ভাইজিকে রেখে এসেছেন, তাই না? বাক্যগুলোর পাশে শেহজাদ একটা বড় করে শ্বাস নিয়ে আবার গাড়ি স্টার্ট করে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। বড় করে এই ড্রাইভিংয়ে বসে থাকা শেহজাদ কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, তোর ভাবি এখন পাশে বসে, আর ভাইজির কথা এখনো ভাবিনি, কিন্তু তুই চাইলে এখনই ভাবতে রাজি আমি। শেহজাদের কথাগুলোর বিপরীতে অরু প্রতিক্রিয়াবিহীন। অরু প্রতিক্রিয়া দেখাবে কি করে? তার ধ্যান এই দিকটা থাকলে তো। অরু এখন ব্যাগ খুলতে ব্যস্ত। সব ব্যাগ ঠিকভাবে গাড়িতে তুলেছি কিনা সেটা দেখে অরু শেহজাদের দিকে ফিরে বলে, তার মানে আপনি এখনো সিঙ্গেল আছেন। ব্যাপারটা অত্যন্ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার বিয়ে করে নেওয়া দরকার। অরুর কথাটা শুনে শেহজাদের মনে একটা কথাই আসলো, এই মেয়ে কোনো কাজের নয়। দরকারি কথা না শুনে অপ্রয়োজনীয় কথা ঠিকই বলবে। অরুর কথার পিঠে শেহজাদ এক ফ্রি উঁচিয়ে বলল, তোর নজরে আমার বয়স কি বেশি? শেহজাদের কথা শুনে আনন্দিত হয়ে উঠল অরু, যেন বামন হয়ে চাঁদের দেখা পেয়েছে সে। এটাই তো মোক্ষম সুযোগ এই লোককে চরমভাবে অপমান করার। আজ এই পাষাণ লোককে কিছুতেই ছাড় দেওয়া যাবে না। জীবনে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছে, আজ তার হিসেব কড়াই গন্ডায় তুলবে। অরু একটু ভাবলেশীন হয়ে জবাব দিল, বেশি মানে অনেকটাই বেশি। আপনি জানেন বাংলাদেশে আপনার বয়সী ছেলেরা এখন 3 বাচ্চার বাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আপনি এখনো সিঙ্গেল। অরুর কথার পাশে সে তার সুকুঞ্চিত করেছে। তৎক্ষণাৎ একটা প্রশ্ন ছিল, তোর বয়স কত? শেষদের এমন প্রশ্নে যা বুঝে বুঝে নিচ্ছে অরু। তার এত শ্রম যে বিফলে গেল তা বুঝতে আর বাকি
রইল না অরুর। এত কষ্ট করে লোকটার মুখ থেকে আসল কথাটা বের করতেই পারলো না। কে জানে লোকটার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। এবার নিশ্চয়ই এই সাইকো লোকটা বিখ্যাত কিছু ডায়লগ দিবে, যাতে করে অরুর মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। অরু মুখ কালো করে উত্তর দিল, 22। তাহলে তোর মনে হয় না তোরও বিয়ে করে ফেলা দরকার? অরুর পক্ষ থেকে উত্তর আসার পরপর দ্য গ্রেট ট্যালেন্টেড বয় ওয়াসিফ শেহজাদ চৌধুরী তার বিখ্যাত কথাটা বলেই দিল। আর অন্যদিকে শেহজাদের এহেন কথা শুনে চোখ বড় বড় করে তাকালো অরু। অরু কখনো ভাবেইনি শেহজাদ এই টাইপের কিছু বলবে। আগে ভাগে জানলে কখনো এই প্রসঙ্গে কোনো কথাই তুলতো না। অরু শেহজাদের কথা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে উত্তেজিত ভঙ্গিতে এক নাগারে বলতে আরম্ভ করে, কি এটা আপনি বলতে পারলেন? আমার মতো শান্তশিষ্ট ভদ্র সভ্য ছোট্ট মেয়েকে এভাবে বলতে পারলেন? জানেন, আমার বাবার কাছে আমি এখনো শিশু, সবার আদরের। শিশু শব্দটা শুনে শেহজাদের হাসি পেল। সে হাসল না। এই মেয়ে নিজেকে দামে তুলতে শেষমেশ শিশু অবধি গেল। শেহজাদ চেহারায় গাম্ভীর্য এনে অরুর উদ্দেশ্যেই বলে, মনে হয় তোর বাপ বাংলাদেশের সেই বিখ্যাত লাইনটা কখনো শুনিনি, যে 18 বছরের আগে সবাই শিশু, তারপরে সবাই মহিলা। শেহজাদের এহেন প্রতি উত্তরে অরু নাক মুখ খিচে মুখটা বাংলা পাঁচের মতো করে ফেলল। এই লোক একটু বেশি বলে। নিজের গাড়িতে কি বয়সের খোঁটা দিতে তুলছে নাকি? অরু একটু কটমট করে বলে, তারপরে সবাই মহিলা, এটা কি আপনি বানিয়েছেন? অরুর প্রশ্ন নিজ ভাষের লিস্ট থেকে ঠেলে উল্টে একটা যুক্তিমূলক প্রশ্ন করলো শেহজাদ। যদি ভবিষ্যতে আমার বয়সী কেউ তোর বর হয় তখন কি করবি? শেহজাদের প্রশ্ন শুনে অরু একগাল হাসলো। অরু তো শেহজাদের বয়সী নয়, শেহজাদকে চাই নিজের লাইফ পার্টনার হিসেবে। শেহজাদকে একবার পেয়ে গেলে অরুর কাছে তা স্বর্গীয় সুখ হবে। কিন্তু অরু তো এখনো শিওর নয় শেহজাদ আদৌ পিওর সিঙ্গেল কিনা, নাকি আমেরিকায় কোনো কীর্তি করে এসেছে। অরু শেহজাদকে একটু বাজিয়ে দেখতে ইচ্ছে করলো, বলল, মোটেই না, এরকমটা কখনো হবে না, কারণ বিয়ে করলে ব্যাচমেটকেই করব। অরুর কথাটা শেহজাদের একদম পছন্দ হয়নি। মেয়েটা যে ইচ্ছে করে এসব বলছে সেটা শেহজাদ জানে। তাকে রাগানোর বৃথা চেষ্টায় রয়েছে অরু, কিন্তু আজ রাখবে না শেহজাদ। আজ অন্য কিছু করবে। সুন্দর ফুরফুরে আবহাওয়া, আজ শেহজাদের মন মেজাজও ভালো আছে। শেহজাদ ঠোঁট কামড়ে হেসে অরুর দিকে ফিরে বলে, তোর ডান হাতটা দেখি। অরু শেহজাদের অদ্ভুত কথার মানে বুঝলো না। কিছুক্ষণ অবুঝের মতো সে ডান হাত বাড়িয়ে দিল। অরু ডান হাত বাড়ানোর মিনি সেকেন্ডের পর চিনচিনি ব্যথা অনুভব করলো। সঙ্গে সঙ্গে আহ বলে মৃদু চিৎকার করে উঠে হাতটা শেহজাদের প্রশস্ত হাত থেকে কেড়ে দিয়ে কামড় দেওয়া জায়গাটাতে ঘষতে লাগলো। এটা যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নিঃশ্বাস আটকে এলো অরুর। মেয়েটার আঁখি পলক তিরতির করে কেঁপে উঠল। ভুলেও অরু শেহজাদের দিকে তাকাচ্ছে না। এটা কি করলো? লোকটা কামড়ে দিল হাতে। জোরে কামড়ানোর ফলে উত্তর স্থান থেকে গাড়িটা রক্ত বেরিয়ে এলো। অন্যদিকে শেহজাদ গাড়ি থামে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছোটে লেগে থাকা রক্ত মুছতে মুছতে বাঁকা হেসে অরুর পানে সে বলে, তুই কি আরো কিছুক্ষণ আমার সঙ্গ দিতে চাস? না মানে আমার সাথে যেতে চাস নাকি? তোর বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তবুও নামছিস না? অরু মূলত এখন একটা ট্রমার মধ্যে আছে। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। শেহজাদের বলতে দেরি হলো, অরুর গাড়ি থেকে বেরোতে দেরি হলো না। অরু এক প্রকার ব্যাগগুলো নিয়ে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে, যেন সে যান হাতে নিয়ে পালাচ্ছে। অরু মাঝপথে দাঁড়িয়ে একটিবার পেছন ফিরে চাইল। শেহজাদ উইন্ডো দিয়ে অরুর দিকে তাকিয়ে হাসছে। শেহজাদের হাসি দেখা বড়ই দুর্লভ জিনিস। শেহজাদ ঠিক তেমন একটা হাসে না, তবে যখন হাসে তখন মন খুলে হাসে। অরু চট করে ফিরে বিল্ডিং এর ভেতর ঢুকে গেল। ডানে বায়ে না দেখে নিজ গন্তব্যের দিকে হাঁটা ধরল। লিফট 8 তলায় আসতে অরু বাটন ক্লিক করে সব লিফট থেকে বেরোচ্ছিল। তখনই অরুর দর্শনে নিশুর প্রতিবিম্ব এসে ধরা দিল। অরুকে দেখা মাত্র নিশান উত্তেজিত হয়ে শুধালো, আরোরা ইস ওয়াক্ত তুম কাহা সে আ রহি হো? আরোরা, এই সময় তুমি কোথা থেকে আসছো? কোনরূপ বার্তা প্রেরণ না করে অরু এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। অরুর যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে একটা শুষ্ক ঢোক গিলল নিশান।
হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে বলে, অ্যাটিটিউড, বাট ওকে, আই উইল বিয়ার উইথ ইউ। অরু ফ্ল্যাটে ঢুকে সর্বপ্রথম হাতটা ওনার আড়ালে নিল যাতে কেউ কামড় দেওয়া স্থানটা না দেখে। দ্রুত রুমের দিকে হাঁটা ধরতেই মোবাইলটা টুংটাং শব্দে বেজে উঠল। অরুর ব্যাগ থেকে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে দেখলো, সেখানে জল করছে একটা অপরিচিত নাম্বার। অরু হোয়াটসঅ্যাপে ঢুকে তর্জনী আঙ্গুল দ্বারা সেই নাম্বারে ক্লিক করতে গুটি গুটি অক্ষরে একটা মেসেজ ভেসে উঠল। ইউনিভার্স, ইটস কল্ড লাভ বাইট। মেসেজটা দেখে লজ্জায় অরুর পুরো মুখশ্রী লাল হয়ে এলো। তখন আকাশে বাতাসে একটাই সুর ভাসছে, সে জাত অন্য কাউকে নয়, অরুকে, স্বয়ং তাকে ভালোবাসে। অবস্থানটা শিকদার বাড়িতে। জায়গাটা বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে হাওয়া গরম চলছে, ফুসফুস করে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পরিবারের দুই মাথা সোফার দুই প্রান্তে গম্ভীর মুখে বসে আছে। আলতাফ মির্জার চোখে চেহারার দিকে তাকালে মনে হচ্ছে আজ যেন আমাবস্যার চাঁদ আসমানে না উঠে তার চেহারা স্বয়ং উপস্থিত হয়েছে। উল্টো দিকে বসে থাকা জামশেদ শিকদারের পানে চাইলে মনে হচ্ছে দুনিয়ার সব কালো রং যেন তার মুখমণ্ডলে লাগিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি বেজায় চড়ে আছেন। যদি কোনো ওয়ার্ড অফ ইরিটেটিং অ্যাওয়ার্ড নামে কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে সেটা জামশেদ শিকদারকে এই মুহূর্তে সসম্মানে দেওয়া হোক। এখন এই কথাটা মাথায় আসছে আরানের। আরান নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে সোফায় বসে ফোনে স্ক্রল করছে। তাকে দেখে এখন কেউ বলবেই না সে মেয়ের বাড়িতে মেয়ে দেখতে এসেছে। এক মনে এক ধ্যানে উরুর উপরে দুই হাত থাকা ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে আছে। তবে তার কান ঠিকই বড়দের কথার মাঝে আটকে আছে, সে সবকিছু শুনতে পাচ্ছে। আরান জামশেদ শিকদারের বাচন ভঙ্গিমা দেখে একের পর এক শকড হচ্ছে, সাথে আশ্চর্যিত হচ্ছে। বলছে এই লোকের থেকে হয়তো সিনেমার ভিলেন ঢের ভালো। আনিসা আবার কয়েক সিঁড়ির ধাপ থেকে উকি ঝুঁকি মেরেছে। এখনো মেয়েটা একটি বার তার স্বপ্নের পুরুষটিকে দেখার লোভ দাঁড়িয়ে আছে সিঁড়ির ধাপে। পুষ্পিতা পেছনে সৈনিকের মতো দাঁড়িয়ে এসব কাণ্ড কারখানা দেখছে আর মিটিমিটি হাসছে। ফের উকি মারতে সাহসের চোখাচোখি হলো দুজনের। আরানের দৃষ্টি আনিসার দিকে যেতেই সে দৃষ্টি ফিরিয়ে ফোনে মনোযোগ দিল, কিন্তু আনিসার দৃষ্টি অনর। সেকেন্ডের মাঝে মেয়েটার আঁখি জোড়া ছলছল করে উঠল। একটা পানির বিন্দু কণা বাড়লে যেন অখি কোটরে হতে গড়িয়ে পড়বে তপ্ত নোনা জল। মানুষটা তাকে উপেক্ষা করতে এটা আদৌ সম্ভব? আরান মূলত ইচ্ছে করে ফোন হাতে নিয়ে বসে আছে। সে শুরু থেকে আজ করতে পেরেছিল তাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে, আর সেই লুকিয়ে দেখা মানুষটা যে আনিশা সেটা আরান খুব ভালো করে জানে। আরানের মুখশ্রী পরখ করলেই দেখতে পাবে তার ছোটের কোণে ঝুলন্ত একটি মনোমুগ্ধকর হাসি। আরান ছোট কামড়ে হেসে মনে মনে বলল, প্রিয়তমা, একবার তোমায় পেয়ে নি, তারপর আরান মির্জার অন্য রূপ দেখবে তুমি। আমার রাজ্যের রানী, তোমার রাজা তোমায় অন্যতম জাঁকজমকের সাথে স্বাগতম করবে। প্রিয়তমা, যতটা পুড়িয়েছ আমায় তার থেকে দ্বিগুণ দহনে পুরাবো তোমায়। জামশেদ শিকদার রীতিমতো হতবাক আরেক প্রতিবিম্ব দেখে। এটাকে কেউ মেয়ে দেখা বলে? এসেছে থেকে মোবাইলে নাক চোখ মুখ ডুবিয়ে বসে আছে ছেলেটা। এই ছেলেকে মেয়ে দিলে পাছে যদি ছেলে বউকে ছেলে মোবাইল নিয়ে পড়ে থাকে তখন কি হবে? এই ছেলে যে তাকে ইগনোর করার জন্য এমন বেশ ধরেছে সেটা জামশেদ শিকদার ভালোই জানে। আরান বেশ বুঝতে পারছে জামশেদ শিকদার তাকে নিয়ে বেশ বিরক্ত। এরকম একঘুয়ে তারা লোককে সিধে করার জন্য আরানের এই পদক্ষেপ। আরান একবার চোরা চোখে তাকালেন জামশেদ শিকদারের পানে। এই ভিলেন শ্বশুরকে এক ফোঁটা বিশ্বাস করেন আরান। কখন কোথায় গিয়ে উনি ওনার মতন পাল্টে ফেলে সেটা বোঝা তাই আরান পুরো পরিবার নিয়ে উপস্থিত হয়েছে আজ। জামশেদ শিকদার আরেকবার আরানের পানে চেয়ে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তো আরান, এই বিষয়ে তোমার কি মতামত? হঠাৎ করে জামশেদ শিকদারের মুখে নিজের নাম শুনে আরান চোখ তুলে চাইল। আরানকে তৎক্ষণাৎ তাকাতে দেখে জামশেদ শিকদার যা বোঝার বুঝে নিয়েছে। এই শিয়ানা ছেলের চোখ ফোনের দিকে থাকলো, সম্পূর্ণ মনোযোগ আলোচনার মাঝে আটকে আছে। আরান জামশেদ শিকদারের দৃষ্টি আকর্ষণ করে নির্দ্বিধায় বলে, আঙ্কেল, আমার কিছু বলার নেই। বলার জন্য তো আমার গার্ডিয়ান আছে।
আরনের কাছ থেকে উত্তর পাওয়ার পর জামশেদ শিকদার কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ শুনে গেল সবটা। জামশেদ শিকদারের কে চুপ থাকতে দেখে আলতাফ মির্জা বলে, আমি জানি না জামশেদ, তুমি এখনো কেন সঠিক মত দিচ্ছ না। যদি কারোর উপর ক্ষোভ থেকে এসব করছো, তাহলে আমি বলবো তুমি ভুল করছো। একটা সম্পর্ক ভাঙা কি সোজা কথা জামশেদ? আলতাফ মির্জার কথা শেষ হওয়ার আগে তার কথার মাঝেই থেকে কেড়ে নিয়ে জানবি শক্ত গলায় বলতে লাগলো, ভাই সাহেব, আমি আপনাকে কখনোই সম্পূর্ণ দায়ী করব না, কারণ দোষ আমাদের ছেলের মধ্যেও আছে। 8টা বছর আগে আরান আর আনিসার কাগজে কলমে বিয়ে হয়েছিল, যেটা আমরা বলি রেজিস্ট্রি ম্যারেজ। 8 বছর আরান দেশে ফেরেনি, আনিসাকে সামাজিকভাবে বিয়ে করে বাড়িতে তোলার কোনো প্রস্তাবই দেয়নি। এটা আমার ছেলের ভুল। আপনি নিশ্চয়ই জানেন ভাই সাহেব, আরান আমেরিকায় স্টেটের খাতিরেই ছিল, ইঞ্জিনিয়ার কমপ্লিট করে সেখানেই জবও করছে। আরান প্রয়োজনে ওখানে ছিল, এটা তো আপনাকে মানতেই হবে। জানবীর যুক্তিগত প্রসঙ্গে জামশেদ শিকদার প্রতি একটু দমলো। ছেলে তো আর আমেরিকা গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়নি, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তারপর ভালো কোম্পানিতে চাকরিও করেছে। তাহলে ছেলের দোষ কোথায় এখানে? সে তো নিজ পায়ে দাঁড়িয়ে নিজেকে স্বাবলম্বী করেছে, যাতে তাকে ভবিষ্যতে অন্য কারো উপর নির্ভরশীল হতে না হয়। জামশেদ শিকদার ফুস করে একটা শ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, আগামী শুক্রবার ভালো দিন আছে, ওই দিন বিয়ের আয়োজন করা হোক। জামশেদ শিকদারের সম্মতি পেয়ে জানবীর, উর্মিলা উপস্থিত সবার, এমনকি আলতাফ মির্জার চোখ দুটো চিকচিক করে উঠল। জামশেদ শিকদারকে বিগত 3 ঘন্টা ধরে জান প্রাণ দিয়ে বুঝিয়েছে আলতাফ মির্জা যে ছেলে মেয়ে দুটোকে আলাদা করে আমাদের ক্ষতি না হলেও তাদের ক্ষতি হবে। চেষ্টায় সফল হতে দেখে প্রশান্তির শ্বাস ফেল আলতাফ মির্জা। মন ভরে শ্বাস নিয়ে চেহারা এক চিলতে হাসি নিয়ে বলে, তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ করা যাক। বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদ, যত ফাংশন আছে সব শুক্রবারের আগে সম্পন্ন করা হবে। আর আমি আবারও বলছি, আমাদের পক্ষ থেকে কোনো দাবি নেই, আপনাদের মেয়েটাই আমাদের একমাত্র চাওয়া। ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করতে করতে উর্মিলা ব্যস্ত গলায় বলল, ভাই সাহেব, সব তো পাবলিক হয়ে গেল, এবার আনিশাকে আনুন, বৌমার মুখ দেখে উপহারটা দিয়ে যাই। উর্মিলার কথার পাশে জামশেদ শিকদার আরমিনের দিকে তাকে চোখে ইশারা করে বোঝালো আনিশাকে আনতে। স্বামীর আদেশ পেয়ে আরমিন ছুটলেন দোতলায় আনিশাকে আনার উদ্দেশ্যে। সিঁড়ি পেয়ে মায়ের সাথে লাল টুকটুকে শাড়ি পরিহিত আনিশা ধীর পায়ে নামছে। সে নিজ মস্তক নিচের দিকে তাক করেই রেখেছে। আরমিন চৌধুরী আনিশাকে ঠিক উর্মিলা ও জানবীর মাঝখানে বসালেন। জানবী আলতো করে ধরে লালে রক্তিমা মুখটা একটু উপরে তুলে বলল, মাশাআল্লাহ, মেয়ে আমার রূপের বাহার। জানবীর কথায় সায় দিয়ে উর্মিলা বলে, দেখতে হবে না কার মেয়ে, আমিনের মেয়ে দুটো সাক্ষাৎ রাজপরী। উর্মিলার কথায় চওড়া হাসলেন আরমিন। তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে রিনা। উর্মিলা জুয়েলারির বক্স খুলে একটা ডায়মন্ডের নেকলেস আনিসার উরুর উপর রেখে বলে, তোমাকে আমি বৌমা হিসেবে নয়, মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। এই উপহারটা তোমার এই মায়ের পক্ষ থেকে, বুঝলে? আমার ছেলের পছন্দ আছে মানতে হবে, এত সুন্দর একটা লাল টুকটুকে মেয়ে কার না পছন্দ হবে? শেষের কথাটা আনিসার থুতনি ধরেই বলে উর্মিলা। এত প্রশংসা শুনে লজ্জাবতীর ন্যায় নেতিয়ে পড়ল মেয়েটা। আনিসাকে আনার পর আর একবারও তাকায়নি তার দিকে। উর্মিলার কথা শেষ হওয়ার পর পরপরই দাঁড়িয়ে পড়ল আরার। তারপর উর্মিলার পানে চেয়ে বলল, মম, আমি বাইরে ওয়েট করছি, তোমাদের কাজ শেষ হলে এসো। কথাটা বলে ব্যস্ত পায়ে চলে গেল ছেলেটা। তার যাওয়ার দিকে বধূ বেশি বসে থাকা মেয়েটা খানিক সেকেন্ড চেয়ে রইল। মেয়েটিকে সম্পূর্ণ অবজ্ঞা করে চলে গেল আর যাওয়ার আগে একটা বারের জন্য ফিরেও তাকায়নি বধূ বেশি মেয়েটার দিকে। এতে করে মেয়েটার মনের আকাশে জমল অভিমানের পাহাড়। চোখের কুনিশ চেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল, যে জলের আক্ষরিক অর্থ হলো অভিমানী জল। একটা ছেলে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। তার ঠিক সামনে অন্য একটা চেয়ারে আবরার বসে আছে। পুরো কপাল তার ব্যান্ডেজে মোড়ানো, অন্য হাতে মোড়ানো আছে ব্যান্ডেজ। আবরারের ঠিক পাশে দাঁড়িয়ে আছে আরমান। তার চেহারায় এখন বিরাজ করছে ভয়ঙ্কর আতঙ্ক। গলা শুকিয়ে কাঠ একের পর এক ঠোক গিলছে। তার দৃষ্টি অনবরত এলোমেলো অবস্থায় পরিবর্তন হচ্ছে। সামনে বসে থাকা ছেলেটিকে দেখে
সে একবার চেয়ারে বাঁধা রাখা ছেলেটার দিকে চেয়ে ফের আবরারের দিকে তাকাচ্ছে। অজানা আশঙ্কায় আরমানের বুক ধুকধুক করছে। আবরার রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছে সামনে চেয়ারে থাকা ছেলেটির দিকে। তাতে চেপে ধরার কারণে কপালের রগগুলো স্পষ্ট দৃশ্যমান। আবরার আগের ন্যায় তাকে গমগমে আওয়াজে শুধালো,